ইটসের ইস্টার 1916 কবিতাটা শুধু কিছু শব্দের সমাহার না, এটা আসলে ইতিহাসের একটা মুহূর্তকে ধরে রেখেছে। এমন একটা মুহূর্ত যা একটা পুরো জাতিকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আজ আমরা এই অসাধারণ কবিতাটার গভীরে যাব আর এর পেছনের বিদ্রোহ আর আত্মত্যাগের গল্পটা জানার চেষ্টা করব। এই কবিতার ঠিক কেন্দ্রবিন্দুতে আছে একটা লাইন, যা ভোলা প্রায় অসম্ভব। লাইনটা একটা অদ্ভুত, পরস্পর বিরোধী একটা ধারণা আমাদের সামনে রাখে। সবকিছু বদলে গেছে, একেবারে বদলে গেছে। এক ভয়ঙ্কর সুন্দর সৃষ্টি হয়েছে। ভাবুন তো একবার, একটা ঘটনা একই সাথে ভয়ঙ্কর আবার সুন্দর, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই প্রশ্ন। একটা ট্র্যাজেডি, একটা এত বড় দুঃখজনক ঘটনা, সেটা আবার সুন্দর হয় কি করে? এই প্রশ্নের উত্তর যদি পেতে হয়, তাহলে আমাদের কবিতার পেছনের গল্পটা জানতে হবে। এটা বিদ্রোহের গল্প, আত্মত্যাগের গল্প, আর সাধারণ কিছু মানুষের জাতীয় বীর হয়ে ওঠার এক অবিশ্বাস্য কাহিনী। আচ্ছা, চলুন তাহলে এই গল্পের ভেতরে ঢোকা যাক। আর শুরুটা করতে হবে কবিকে দিয়েই, উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি শুধু একজন নোবেল পুরস্কার বিজয়ী কবিই ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের চোখের সামনেই তার দেশকে আমূল বদলে যেতে দেখেছিলেন। আর সেই বদলের গল্পটাকে তিনি শব্দে ধরে রাখতে বাধ্য হয়েছিলেন। এই কবিতার একেবারে মূলে আছে একটা ঐতিহাসিক ঘটনা, ইস্টার রাইজিং। ১৯১৬ সালের এপ্রিলে ডাবলিনের রাস্তায় যে বিদ্রোহ হয়েছিল, তা যেন আয়ারল্যান্ডের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নতুন করে জাগিয়ে তুলেছিল। সহজ করে বললে এটা ছিল ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সশস্ত্র বিদ্রোহ। এই ঘটনাটায় আয়ারল্যান্ডের ভবিষ্যৎকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। যদিও বিদ্রোহটা মাত্র ৬ দিনেই খুব নির্মমভাবে দমন করা হয়েছিল, কিন্তু এর প্রভাব ছিল অনন্ত। এটা আইরিশদের মনে স্বাধীনতার যে আগুন ছিল, সেটাকে যেন নতুন করে জ্বালিয়ে দিয়েছিল। বিদ্রোহের পর কি হল? ১৬ জন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর ঠিক এইখানেই ঘটনাটা ঘুরে গেল। যেটা ছিল একটা সামরিক পরাজয়, সেটাই হয়ে উঠল শহীদ হবার এক অমর গল্প। আর এই ঘটনাই আইরিশ স্বাধীনতার আন্দোলনকে যেন নতুন করে উস্কে দিল। আমরা যে ভয়ঙ্কর সুন্দরের কথা বলছিলাম, তার ভয়ঙ্কর দিকটা হলো এটাই। কিন্তু ইয়েটসের কাছে এই বিদ্রোহটা শুধু একটা রাজনৈতিক খবর ছিল না, এটা ছিল তার জন্য খুব ব্যক্তিগত একটা ব্যাপার। কারণ এই ঘটনার সাথে জড়িত অনেকের সাথেই তার সরাসরি পরিচয় ছিল। বিদ্রোহের আগে ইয়েটস এই মানুষগুলোকে খুব একটা পাত্তা দিতেন না, দেখতেন সাধারণ, এমনকি কিছুটা তুচ্ছ চোখে। তিনি নিজেই কবিতায় লিখেছেন যে তিনি হয়তো শুধু মাথা নেড়ে বা কিছু সৌজন্যমূলক কথাই বলতেন তাদের সাথে, এমনকি মনে মনে তাদের নিয়ে ঠাট্টা তামাশাও করতেন। আর এই স্লাইডটাতে আমরা ইয়েটসের দৃষ্টিভঙ্গির সেই নাটকীয় পরিবর্তনটা দেখতে পাই। যাদের তিনি একসময় সাধারণ ভেবে এড়িয়ে যেতেন, তাদের আত্মত্যাগের পর তিনি তাদেরকে অমর করে রাখার জন্য, তাদের নাম গানে তুলে রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। চলুন এবার দেখি কবিতায় এই বদলের ধারণাটা কিভাবে তৈরি হয়েছে। ইয়েটস এই রূপান্তরটাকে বোঝানোর জন্য একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন। ইয়েটস প্রথমে আমাদের চারপাশের সাধারণ জীবনের একটা ছবি এঁকেছেন, যাকে তিনি বলছেন জীবন্ত স্রোত। এই যে আমাদের দৈনন্দিন জীবন, যেখানে সবকিছুই মেঘ বা নদীর জলের মতো, এক মুহূর্ত স্থির নয়, সবসময় বদলে যাচ্ছে। আর এই চলমান জীবনের ঠিক বিপরীতেই তিনি বিদ্রোহীদের দাঁড় করিয়েছেন। তাদের আত্মত্যাগ, তাদের একনিষ্ঠ উদ্দেশ্য, সেটা যেন ওই স্রোতের মাঝখানে রাখা একটা পাথরের মতো, অটল, স্থায়ী, চিরন্তন, যার বদলাবে না। এই রূপান্তরটা যে কতটা গভীর তা বোঝানোর জন্য ইয়েটস ৪ জন নেতার নামও উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন যে তারা কোনো থেপতুল্য বীর ছিলেন না, ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ। কেউ শিক্ষক, কেউ কবি, কেউ শ্রমিক নেতা। এমনকি জন ম্যাকব্রাইডের মতো একজন মানুষ, যাকে ইয়েটস ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন, তিনিও এই ঘটনার মধ্যে দিয়ে অমর হয়ে গেছেন। আর এই রূপান্তরের ধারণাটাই আমাদের সেই প্রথম প্রশ্নে আবার ফিরিয়ে নিয়ে আসে, কিভাবে একটা ট্র্যাজেডি সুন্দর হতে পারে। এখানেই আমরা কবিতার সেই বিখ্যাত বিরোধাভাসের মানেটা খুঁজে পাই। ভয়ঙ্কর দিকটা ছিল বিদ্রোহের ব্যর্থতা, রক্তপাত আর নেতাদের মৃত্যু। কিন্তু সুন্দর দিকটা ছিল একটা নতুন চেতনার জন্ম, একটা নতুন শক্তিশালী আইরিশ পরিচয়ের জন্ম, যা তাদের আত্মত্যাগ থেকে তৈরি হয়েছিল।
আর ইয়েটস এটা নিশ্চিত করেছেন যে তাদের এই আত্মত্যাগ মানুষ কখনো ভুলবে না। তিনি তাদের নামগুলোকে চিরকালের জন্য আয়ারল্যান্ডের জাতীয় পরিচয়ের সাথে বেঁধে দিয়েছেন, সেই সবুজি রঙের সাথে যা আইরিশ চেতনার প্রতীক। শেষ পর্যন্ত এই কবিতাটাই হলো সেই ভয়ঙ্কর সুন্দরের আসল প্রমাণ। এটা আমাদের দেখায় যে আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষও কতটা অসাধারণ হয়ে উঠতে পারে, আর ইতিহাসে এমন একটা ছাপ রেখে যেতে পারে যা সময়ও মুছে ফেলতে পারে না। কবিতাটা কিন্তু আমাদের কোনো সহজ উত্তর দেয় না, বরং শেষে একটা খুব গভীর প্রশ্ন রেখে যায়, কখন একটা উদ্দেশ্যের জন্য জীবন দেওয়াটা সার্থক হয়। এই প্রশ্নটা ১০০ বছরেরও বেশি সময় পরেও আমাদের ভাবায়।